মুভি শুরু হয় আর আমরা কাবির আর তার ফ্যামিলিকে দেখি। কাবিরের ফ্যামিলি খুবই হ্যাপি আর মডার্ন ছিল। তারা সবাই একে অপরের সাথে খুব বন্ধুর মতো মিশতেও কবির আর জ্যোতির ছেলে ধ্রুব আর মেয়ে জাহ্নবী তার বাবা মায়ের থেকে কিছুই লুকোতো না। তারা এতটাই ক্লোজ ছিল আর তারা ঘুরতে অনেক পছন্দ করতো। সেই রকমই তারা একদিন ছুটি কাটাতে ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে তারা খুব মজা করে যাচ্ছিল, এমন সময় ধ্রুব বলে সে ওয়াশরুমে যাবে। তাই কবির একটা ধাবাতে গাড়ি থামায়। ওয়াশরুমের ভেতরে তারা একটি লোককে দেখে। লোকটি ফোনে তার মেয়ের সাথে কথা বলছিল। এরপর ধাবাতে এসে তারা খাওয়া দাওয়া করছিল আর জাহ্নবী হেলথ কনসিয়াস হওয়ার কারণে ধাবার পরোটা খেতে চাইছিল না। এ সময় কাবির চায়ের অর্ডার দিতে যায়, কিন্তু তার কাছে খুচরো না থাকায় চা না নিয়ে এসে ফিরে আসে। তখন ওয়াশরুমে সেই লোকটি কাবিরকে চা অফার করে। কাবির প্রথমে অ্যাকসেপ্ট করে না, কিন্তু লোকটি ইনসিস্ট করতে কাবির রাজি হয়ে যায়। কৃতজ্ঞতা স্বরূপ কাবির তাকে তাদের টেবিলে এসে বসতে বলে। তারা একে অপরের সাথে পরিচিত হচ্ছিল। লোকটি জানায় তার নাম ধনরাজ। এতক্ষণ পর্যন্ত সব নর্মালিই ছিল। জ্যোতি আর কবির নিজেদের মধ্যে কথায় ব্যস্ত ছিল। আর এই সময় জাহ্নবীকে ধনরাজ বলে, তুমি পরোটা খাবে না, তাহলে আমি তোমার পরোটা খেয়ে নিচ্ছি, তুমি এই লাড্ডুটা খাও। আর জাহ্নবী কিছু না ভেবেই সেটা খেয়ে নেয়। কিন্তু যেই সে লাড্ডুটা খায় তার অদ্ভুত লাগতে শুরু করে। ধনরাজ তখন জাহ্নবীকে বলে পরোটা তার স্বাস্থ্যের পক্ষে ভালো, সেজন্য পরোটা খেয়ে ফেলে। আর জাহ্নবী পুরো পরোটা খেয়ে ফেলে। জ্যোতি আর কাবিরের এটা দেখে একটু অদ্ভুতই লাগছিল, কিন্তু তারা তেমন সিরিয়াসলি নেয় না ব্যাপারটাকে। খাওয়া দাওয়া শেষ করে যখন তারা গাড়িতে উঠে রওনা দিচ্ছিল, তখন ধনরাজ জাহ্নবীকে একটা বিস্কুটের প্যাকেট দেয় আর বলে ফার্ম হাউসে পৌঁছতে এটা জন্য সে খেয়ে ফেলে। এরপর তারা ফার্ম হাউসে পৌঁছায় আর জাহ্নবী সবার প্রথমে সেটাই করে যেটা দেখে ধনরাজ বলেছিল। ফার্ম হাউসে তাদের সার্ভেন্ট সেদিন কাজে এসেছিল না। তারা ফার্ম হাউসে গিয়ে সবাই মিলে মজা করতে শুরু করে। তারা সুইমিং পুলে গিয়ে স্নান করছিল আর এতে জ্যোতির ফোনটা ভিজে যায়। সে ফোনটা রান্না করে চালের কৌটোর মধ্যে রেখে দেয়। এরপর সে ছাদে যায় আর সেখান থেকে দেখে ধনরাজ তাদের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সে বেশ অবাকই হয় আর নিজে এসে কবিরকে এই ব্যাপারে বলে, কিন্তু ততক্ষণে জাহ্নবী গেট খুলে দেয় ধনরাজের ভেতরে আসার জন্য। জ্যোতি এই বিষয়টাকে একদম পছন্দ করে না। সে কবিরকে বলে সে চায় লোকটি তার বাড়ি থেকে যেন চলে যায়। ধনরাজ বলে তার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই সেখানে তার ফোনটা চার্জ করাতে এসেছে। কবিরের ওই ব্যাপারটা ঠিক লাগে না, তবুও সে তাকে একটা পাওয়ার ব্যাংক দেয় আর তাকে চা অফার করে। ধনরাজ বলে 10-15 মিনিটের মধ্যেই তার ফোন চার্জ হয়ে গেলে সেখান থেকে চলে যাবে। এরপর কবির কাজের জন্য বাইরে চলে যায় আর জ্যোতি ওপরের রুমে চলে যায়। কিন্তু জাহ্নবী নিচে এসে ধনরাজের সাথে গল্প করতে শুরু করে। এই সময় ধ্রুব বারবার তার দিদিকে এসে ডাকছিল খেলার জন্য। ধনরাজ এটাতে ধ্রুবের ওপর বিরক্ত হয় আর জাহ্নবীকে বলে তোমার ভাইয়ের সাথে এমন খেলো যেন তার সারা জীবনের মতো খেলার স্বাদ মিটে যায়। এই শুনে জাহ্নবী ধ্রুবের সাথে দোলনাটি খুব জোরে জোরে দুলতে শুরু করে। এতে ধ্রুব খুব ভয় পায় আর চিৎকার করতে শুরু করে। জ্যোতি আর কবির তার চিৎকার শুনে ছুটে আসে। সে জাহ্নবীকে বারবার বারণ করে, কিন্তু জাহ্নবী তাদের কোনো কথাই শুনছিল না। তখনই ধনরাজ জাহ্নবীকে থামতে বলে আর সে থেমে যায়। এরপর ধনরাজ জাহ্নবীকে বলে তার বয়ফ্রেন্ডকে ফোন করে ব্রেকআপ করে নিতে, আর জাহ্নবী সেটাই করে। জাহ্নবীকে তার বাবা মা জিজ্ঞেস করে সে কেন এমন করছে, সে কেন এই লোকটি সমস্ত কথা শুনছে। তখন জাহ্নবী বলে সে বুঝতে পারছে না কেন, কিন্তু ধনরাজ যেটা বলছে তা সেটা করতে ইচ্ছে করছে। এরপর কবির ধনরাজকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু জাহ্নবী বাধা দেয়। সে কবিরকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এটা দেখে কবির আর জ্যোতি খুবই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে তাদের মেয়ের সাথে কিছু একটা করেছে ধনরাজ। জাহ্নবী এখন ধনরাজের কন্ট্রোলে চলে গেছে। তারা ধনরাজকে জিজ্ঞেস করে, সে বলে সে জাহ্নবীর ওপর কালো জাদু করেছে। তাদের মেয়ে এখন ধনরাজের বসে, সে যা বলবে জাহ্নবী তাই করবে। এটা প্রমাণ করার জন্য সে জাহ্নবীকে সুইমিং পুলে ডুব দিয়ে মরতে বলে। জাহ্নবী সেটাই করতে যায়। জ্যোতি বলে তারা সেটাই করবে যেটা ধনরাজ বলবে, তার বদলে যেন তার মেয়েকে ছেড়ে দেয়। এরপর ধনরাজ জাহ্নবীকে দিয়ে তাদের সব ফোন ভেঙে ফেলে আর বাইরে যোগাযোগ সমস্ত পদ্ধতি বন্ধ করে দেয়। ধনরাজ জাহ্নবীকে বলে চা পাতা খেয়ে ফেলতে, আর জাহ্নবী কিচেন থেকে চা পাতা নিয়ে এসে সেটা খেতে শুরু করে। কাবির ও আটকাতে গেলে ধনরাজ জাহ্নবীকে কাবিরকে চড় মারতে বলে আর জাহ্নবী কাবিরকে চড় মারে। তারা জিজ্ঞেস করে ধনরাজ কেন এসব করছে, কি চাই সে। ধনরাজ বলে সে চায় কবির আর জ্যোতি যেন তাদের মেয়েকে তার হাতে তুলে দেয়, তাহলে সেখান থেকে চলে যাবে। তারা রাজি হয় না। এর ফলস্বরূপ ধনরাজ জাহ্নবীকে বলে ধ্রুবের মাথা ফাটিয়ে দিতে। তারা এখন এই বাড়িতে ধনরাজের সাথে আটকা পড়ে গেছিল, কিন্তু সেই সময় তাদের বাড়িতে পুলিশ আসে আর তারা সবাই নর্মাল ব্যবহার করতে শুরু করে, কারণ জাহ্নবী রান্নাঘরে গ্যাস চালিয়ে ম্যাচ বক্স নিয়ে বসেছিল। আসলে জ্যোতি তার রান্নাঘরের ফোন দিয়ে পুলিশকে ফোন করেছিল, কিন্তু তারা জাহ্নবীকে বাঁচানোর জন্য পুলিশকে মিথ্যে বলে আর পুলিশ সেখান থেকে চলে যায়। আর জ্যোতিকে দিয়ে ধনরাজ সেই ফোনটাও ভেঙে ফেলে। এরপর ধনরাজ জাহ্নবীকে নাচতে বলে। সে ততক্ষণ পর্যন্ত নাচে যতক্ষণ না স্পিকারে চার্জ শেষ হয়ে যায়। জাহ্নবীর শরীর ভেঙে পড়েছিল। এরপর সে ধনরাজের কথায় নিজেকে চড় মারতে শুরু করে। এসব দেখে জ্যোতি সহ্য করতে পারছিল না আর সে ধনরাজের উপর অ্যাটাক করে।
আর তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। জাহ্নবীও তার মাকে অ্যাটাক করে। কবির ওপর থেকে এসে জাহ্নবীকে বেঁধে ফেলে আর ধনরাজকে মারতে শুরু করে। ধনরাজ এবার জাহ্নবীকে হাসতে বলে আর জাহ্নবী জোরে জোরে হাসতে শুরু করে। ধনরাজ বলে এখন যদি সে মারা যায় তাহলে জাহ্নবী সেটাই করবে যেটা সে ধনরাজের কাছে শেষবারের মতো শুনেছিল। এটা শুনে কবির তাকে ছেড়ে দেয়। ধনরাজ তাদের ওপর খুব রেগে যায় আর জাহ্নবীকে বলে ধ্রুবকে মেরে ফেলতে। জ্যোতি আর কাবির তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু জাহ্নবী কাবিরের হাতে ছুরি মারে আর শেষ পর্যন্ত ধ্রুবকে ছাদ থেকে ফেলে দিতে সক্ষম হয়। ধ্রুব বেঁচে তো ছিল, কিন্তু তার খুব বাজেভাবে আঘাত লাগে। ধ্রুবকে বাঁচানোর জন্য কাবির আর জ্যোতি ধনরাজের কাছে হার মেনে নেয় আর জাহ্নবীকে ধনরাজকে দান করে দেয়। ধনরাজ জাহ্নবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জ্যোতি গাড়িতে করে ধ্রুবকে হসপিটালে নিয়ে যায় আর কবির সাইকেল করে তার ফার্ম হাউসের সার্ভেন্টের কাছে যায়, কারণ কবির চুপ করে ধনরাজের ফোনের লোকেশন তার সার্ভেন্টের ফোনে সেন্ড করে রেখেছিল। সেই লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় যেখানে ধনরাজ জাহ্নবীকে নিয়ে গেছে। ধনরাজের কাছে জাহ্নবীর মতো প্রায় 100টারও বেশি মেয়ে ছিল যাদেরকে সে সেদিন রাতে বলি দেওয়ার জন্য জোগাড় করেছিল। জাহ্নবীর মতোই সে মেয়েগুলো সম্পূর্ণভাবে ধনরাজের বশে ছিল। এরপর সে যজ্ঞ শুরু করে আর কবির সেখানে চলে আসে। ধনরাজের বসে থাকা দুজন কাবিরকে মেরে ধনরাজের পায়ের তলায় নিয়ে যায়। ধনরাজ মন্ত্র পড়ছিল আর কাবির সুযোগ বুঝে চাকু দিয়ে তার জিভ কেটে দেয়। বসে থাকা মেয়েগুলো কবিরকে অ্যাটাক করে আর কবির ধনরাজের একটা রেকর্ডিং চালিয়ে দেয় যেখানে ধনরাজ বলছিল আমি তোমাকে বস থেকে মুক্তি দিচ্ছি আর এখন থেকে তুমি আগের মতো নর্মাল হয়ে যাও। এটা শুনে মেয়েগুলো শান্ত হয় আর আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। আসলে কবির তার ছেলের সাহায্য নিয়ে বাড়িতে যখন ধনরাজ তাদের সাথে কথা বলছিল তখন সেটা রেকর্ড করে নেয় আর পরে সেটাকে এডিট করে চেঞ্জ করে এই সেন্টেন্সটা তৈরি করে। এরপর আমরা দেখি কবির আর তার ফ্যামিলি হসপিটালে আছে আর পুলিশ এসে কবিরকে থ্যাঙ্কস জানায় এতগুলো মেয়েকে উদ্ধার করার জন্য, কিন্তু পুলিশ বলে ধনরাজের কোনো খোঁজ তারা পায়নি। কিন্তু শেষ সিনে আমরা দেখি কাবির বেসমেন্টে ধনরাজকে শিকল দিয়ে বেঁধে রেখেছে আর তাকে অখাদ্য সমস্ত খাবার খেতে দিচ্ছে। সে বলে তার মেয়ের সাথে অন্যায় করার জন্য সে তাকে শাস্তি দিচ্ছে। আর মুভি এখানে শেষ হয়ে যায়। এখানে প্রশ্ন হলো কেন ধনরাজ এসব করছিল। আসলে ধনরাজ শয়তান হতে চেয়েছিল। সে মুভির মধ্যেও নিজেকে শয়তান বলে দাবি করে। সে রাতে যদি সে যজ্ঞটা সম্পূর্ণ করতে পারতো তাহলে সে অনেক শক্তিশালী এক তান্ত্রিকে পরিণত হতো। সে এত শক্তিশালী হতো যে শুধু চোখের ইশারার মাধ্যমে সে সবাইকে বশ করতে পারতো, কোনো কিছু খাওয়ানো দরকার পড়তো না। তো বন্ধুরা, এই ছিল শয়তান মুভির গল্প। দেখা হবে আবার অন্য কোনো চমৎকার মুভির গল্প নিয়ে। থ্যাংক ইউ।